ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব, সবকিছুর চালিকাই রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জিপিএইচ ইস্পাত। সাথে আছি আমি তাসনুভা তন্নি। আচ্ছা, ধরুন আপনি হঠাৎ একদিন জানলেন এক বা একাধিক মামলার আসামি হয়ে আপনাকে দৌড়াতে হচ্ছে আদালতের এক বারান্দা থেকে অন্য বারান্দায়। এরকম গায়েবী মামলাকে গায়েব করার প্রক্রিয়ায় কতদূর পৌঁছেছি আমরা? এমন প্রেক্ষাপটে আজ আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, তারা আওয়ামী লীগ সরকারের 15 বছরের দায়ের করা 2500 হয়রানিমূলক গায়েবী মামলা চিহ্নিত করেছে, যেগুলো আগামী 7 দিনের মধ্যে প্রত্যাহারের আশ্বাস দিয়েছেন তিনি। জুলাই আগস্টে চলা গণ আন্দোলনের সময় ছাত্র নেতাদের নামে করা মামলা প্রত্যাহার হলেও এখনও আওয়ামী লীগের শাসনামলে করা গায়েবী মামলা প্রত্যাহার করা যায়নি কেন? এর পেছনেও কি রয়েছে অন্য কোনো রাজনীতি? এ নিয়ে রাজনৈতিক দলগুলোর ভাবনা কি? এসব নিয়ে আজকে আলোচনা করব রাজকাহনে। স্টুডিওতে আছেন বিএনপির সাবেক সংসদ সদস্য ও স্বনির্ভর বিষয়ক সম্পাদক নীলোফার চৌধুরী মনি, আছেন জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য অতিরিক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, এবং আছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আজকের রাজকাহনে। দর্শক, আজকের রাজকাহনে তাসনুভা তন্নি আছি আপনাদের সাথে। রুহিন হোসেন প্রিন্স, আপনাকে দিয়ে শুরু করি। অনেক গল্প করেছি আমরা আজকে এই আলোচনা শুরু করবার আগে। গায়েবী মামলা আসলে দীর্ঘ 16-17 বছর ধরে এমন কোনো বিরোধী দলের নেতাকর্মী নেই যাদের নামে হয়নি। আজকে আপনারা যে তিনজন আছেন, আপনারাও আমার সাথে আসলে সেই গল্পই করছিলেন। একটু আসলে জানতে চাই, আমি ঢাকায় আছি, হঠাৎ করে খুলনা কিংবা অন্য যে কোনো এলাকায় আমার নামে মামলা হয়ে গেল, আমি জানতেও পারলাম না, কিংবা ঠিক সেই সময় সেই জায়গাটিতে আমি অবস্থানও করছিলাম না। দীর্ঘদিন বছরের পর বছর ধরে এরকম মামলার এক ধরনের চক্র বাংলাদেশে চলেছে। সেই চক্র থেকে বেরিয়ে আসার আদৌ কোনো উপায় কি আছে? ধন্যবাদ আপনাকে। আমি আলোচকদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা শুনছেন শুভেচ্ছা জানাচ্ছি। আমি যে আলোচনাটা আপনি শুরু করলেন, খুবই, আমি জানি না এটা কাকতাল কিনা, আমি আপনার এখানে আসার আগে আগামীকাল আমি একটা জেলা সদরে যাব, কারণ কয়েকদিনের জন্য আমাদের ঢাকার বাইরে কর্মসূচি আছে। তা আমি পরশুদিন ওইখানে কিছু সাংবাদিক ভাইদের সাথে আমার নির্ধারিত প্রোগ্রাম, আমি তাদের সাথে যখন কথা বললাম, তা কয়েকজন আমাকে বললেন যে ওরা তো কয়েকজন আসতে পারবে না, এটা জেলা সদরে ঢাকা থেকে। আমি ইচ্ছা করে নামটা এখন বললাম না। তা আমি বললাম, কেন, সমস্যা কি, ওরা কি নাই? তাহলে না, ওদের নামে তো মামলা। আমি, কোথায় মামলা, কিসের, কি হয়েছে, কি করলো? বলে যে না, ঢাকার মামলা ঢাকায়। আপনি যেটা বললেন, তিনি একটা জেলা সদরের মানুষ, তার নামে মামলা হয়েছে ঢাকায়, কোথায় নাকি তিনি হত্যাযজ্ঞ অন্যান্যর সাথে জড়িত ছিলেন। তো এটাই চল অনেক দিন ধরে চলে আসছে, এবং এই সবগুলোই হচ্ছে, যদি বলেন, একটা রাজনীতির স্বার্থকে হাসিল করার জন্যে। এবং এই রাজনীতির স্বার্থ হাসিল করতে যেয়ে অনেক সময় দেখা যায় যে ওই রাজনৈতিক দলগুলো না জানলেও কোনো কোনো গোষ্ঠী এটাকে ব্যবহার করছে। তা সেইটাকে 2-3 রকমের এর আমার বিবেচনায় রকম ফের আছে। যেমন আমাদের দলের বিভিন্ন জায়গায় এখনও পর্যন্ত এ ধরনের অনেকের নামে মামলা আছে, এটা আমরা জানি। তাতে আমরা যেটা দেখি, একটা তো হয় একটা রাজনৈতিক দল যখন সে একটা স্বৈরাচারী দল হয়, কর্তৃত্ববাদী দল হয়, তার ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার জন্যে বিরোধী দল মত এগুলো দমন করতে হয়, সেইটা দমনের জন্যে একটা মামলা দেয়। সুতরাং এগুলো মামলা দিতে গেলে তাকে তো গায়েবী মামলা ছাড়া বাস্তবে দেওয়ার সুযোগ থাকে না, মানে বিরাট অংশ হয় গায়েবী মামলা, এটি একটা। অথবা ধরেন আন্দোলন যেটা করছে সেইটাকে সে একটা মিস ইন্টারপ্রেট করে এইটাকে সে সহিংসতা অন্যটার মধ্যে নিয়ে মামলা দেয়, তার হয়তো বা বাস্তব ভিত্তি নাই। এবং আরও অনেকগুলো যে নীতিমালা তৈরি করে, সে নীতিমালার ভিত্তিতেও সেটা দেয়, এটা একটা হয়। আর একটা হয় এই সুযোগে, আপনি নিশ্চয়ই এটা ভালো করে জানেন, যে দেখা গেল মামলায় বলা হলো কয়জনের নাম দেওয়ার ফলে অজ্ঞাত এতজন, এই অজ্ঞাতের মধ্যে আপনি আমি সবাই পড়ে যাব। এটার জন্য পুলিশ প্রশাসন অন্যান্য যারা ছিল তারা এই কাজটা করে, এবং এটা একটা যে বাণিজ্যে রূপান্তরিত, এটা সবাই বহুল প্রচলিত, এটা জানে। আরেকটাও ঘটে, সেটা হচ্ছে এই সুযোগে কতগুলো স্বার্থান্বেষী মহল, তারাও চিন্তা করে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য অনেকগুলো নাম টাম দিয়ে এই কাজগুলো করার চেষ্টা করে। সেইটা বিগত সময়ের যে কথা বললেন, এটা তো ভয়াবহভাবে রূপ ধারণ করেছিল। এবং এটার থেকে আপনি যতক্ষণ না পর্যন্ত একটা গণতন্ত্রকে একটা প্রাতিষ্ঠানিক রূপ না দিতে পারবেন, যতক্ষণ পর্যন্ত স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত না করা যাবে, আইনের শাসন প্রতিষ্ঠা না করতে পারবো, ততক্ষণ এটা চলতে থাকবে। কিন্তু রুহিন হোসেন প্রিন্স, এই যে আপনি বলছিলেন যে আসলে সবাই নিজেদের স্বার্থে এই ধরনের মামলা দিচ্ছে, কোন রাজনৈতিক দলকে আদৌ এই স্বার্থের বাইরে বেরিয়ে আসতে পেরেছেন এখনো পর্যন্ত? না, এখনো পর্যন্ত আমরা তো উল্লেখযোগ্য দেখিনি, কম বেশি বলতে পারি আমরা। আমি বিশেষ করে ক্ষমতার সেনদের কথা বলছি, এবং আপনি এখানে একটু কথা আমি বলার লোভ সামলাতে পারছি না। দেখবেন যে ক্ষমতাসীন বা বাংলাদেশের বাস্তবতাটা এমন দাঁড়িয়েছে, প্রথমে যদি কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসেও,
আসার পরে তাকে নির্ভর করতে হয় আমলা এবং অন্যান্য সংস্থাগুলোর উপরে। সেটি তার একটি পুরনো বড় কারণ। ফরম্যাটটার মধ্য দিয়ে কিন্তু চলে আসে। কিন্তু ওই যে কথাগুলো আমি বললাম, যদি আপনি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া যেত, স্বচ্ছতা জবাবদিহিতা আমরা নিশ্চিত করতে পারতাম, আইনের শাসন নিশ্চিত করতে পারতাম, তাহলে হয়তো এই দল চক্র ক্ষমতায় থেকে আমরা গেলেও একটু এই বেরিয়ে কাজ আসতে করতে পারতাম। পারতো না। আপনি জি। এই ধারা দেখবেন, শুধুমাত্র আমরা আজকে যে আলোচনাগুলো করছি, আমি শুনলাম আইন উপদেষ্টা যেটা বলছে, ধন্যবাদ জানাই যদি এই কাজ করতে পারে। কিন্তু এই সাথে আমিও বিনীতভাবে ওনাকে বলবো যে উনিও ভালো জানেন যে এই 5 তারিখের পরেও এই মামলার ধারা কিন্তু এখনো বাতিল হয়নি, এই জায়গাটিতে সেইটাকেও ওনাদেরকে রিভিজিট করতে হবে। এই যে এখনো মামলা বাতিল হয়নি, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, আপনি আইনের লোক, আপনি আপনার নিজের নামেও আসলে এই ধরনের অনেক গায়েবী মামলা আছে। আপনি বলেছেন আপনি একই মামলায় দুবারও আসামি হয়েছেন। তার মানে আসলে সেই নির্যাতন থেকে, নির্যাতনের বাইরে আসলে কেউ না। সাংবাদিক হিসেবে হয়তো আমিও কোনো না কোনো সময় সেই নির্যাতনের অংশ হয়ে যেতে পারি, সেটারও বাইরে আমরা কেউ নেই। কিন্তু এই যে আমরা গায়েবী মামলা বলছি, এই গায়েবী মামলাকে চিহ্নিত করতে যদিও এই সরকার বলেছে তারা 4টি ভাগে ভাগ করেছে, মানদণ্ড যেভাবে তারা করছেন গায়েবী মামলার, সেটি সঠিক হয়েছে বলে কি আপনি মনে করেন একজন আইন বিশেষজ্ঞ হিসেবে? দেখুন, 5ই আগস্ট দেশে একটা ছোটোখাটো যুদ্ধের পরে একটা পট পরিবর্তন হয়েছে এবং এখানে প্লেইন অ্যান্ড সিম্পল বিজয়ী শক্তি, পরাজিত শক্তি চিহ্নিত হয়েছে। পরাজিত শক্তি যারা, তারা 16 বছর 17 বছর ক্ষমতায় ছিল, তারা যেসব মামলা দিয়েছে সেই মামলাগুলোর বেশিরভাগই পলিটিক্যাল ছিল। আমার নির্বাচনী এলাকা সুন্দরগঞ্জে আমি জানি, সুন্দরগঞ্জে একটি ঘটনা ঘটেছিল, 5 জন পুলিশ হত্যা হয়েছিল এবং তার পরবর্তীতে 70,000 লোকের নামে মামলা দেওয়া হয় আমার নির্বাচনী এলাকায়। প্রতিটি মামলায় 1,000, 2,000, 5,000 অজ্ঞাতনামা দিয়ে 70,000, এবং প্র্যাকটিক্যালি যেটা হতো এক পর্যায়ে পুলিশ সন্ধ্যাবেলায় বেরোতো, যাকে পেত তাকে অ্যারেস্ট করতো। বিশেষ করে জামাত শিবিরের লোককে বেশি অ্যারেস্ট করেছে। প্র্যাকটিক্যালি যেটা হয়েছে, কিছু লোক যারা দালালি করেছে, মানুষের বাসায় গিয়ে গিয়ে টাকা নিয়েছে, তুমি যদি 5,000 টাকা না দাও তোমাকে অ্যারেস্ট করা হবে। ম্যাসিভ 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 হিউম্যান রাইটস ভায়োলেশন হয়েছে, সেটা আমরা প্রতিবাদ করেছিলাম এবং সকলকে নিয়ে আমরা সেই পরিস্থিতি ঠিকও করতে পেরেছিলাম। বাংলাদেশের মানে লিগাল সিস্টেমের ফ্যাটাল ব্লো, যেটাখানে মিসক্যারেজ অফ জাস্টিস প্রডিউস হয়, তার মধ্যে একটা হচ্ছে অজ্ঞাতনামা দেয়া। টোটালি রং, কারণ আপনার সিসি ক্যামেরা আছে, আপনার ডিএনএ এভিডেন্স আছে, আপনার আই উইটনেস আছে, আপনি কেন অজ্ঞাতনামা দেবেন? আর একটা হচ্ছে জেল গেটে অ্যারেস্ট। আপনি একটা মামলায় বেইল পেয়ে গেছেন, জেল গেটে বেরোলেন, আপনাকে সাথে সাথে অ্যারেস্ট করে ফেললো। আর একটা হচ্ছে শোন অ্যারেস্ট, আপনাকে হঠাৎ অ্যারেস্ট করছে, এখন আপনাকে অন্য একটি মামলায় দেখিয়ে দিল, আপনাকে শোন অ্যারেস্ট করলো। আর হচ্ছে কনফেশন, যার বিরুদ্ধে কোনো এভিডেন্স নাই, সিম্পলি ক্রস ফায়ারের ভয় পিটিয়ে মেরে একটা কনফেশন নেওয়া হয়, নিয়ে অসংখ্য লোককে জড়িয়ে দেওয়া হয়। এবং এমন ঘটনা ঘটেছে 22 সালে, কনফেশনে বলা হয়েছে আমি অমুককে মেরেছি, যাকে মারা হয়েছে 2 বছর পর সে জীবিত ফেরত আসছে, অর্থাৎ কনফেশনে তাকে ভয় দেখিয়ে নেওয়া হয়েছে। সো এইসব ক্ষেত্রে ডেফিনেটলি আমি মনে করি আইন উপদেষ্টা দুটি ভালো কাজ করলেন। একটি হচ্ছে বিচারপতি নিয়োগের একটি সুপ্রিম কাউন্সিল করলেন, আরেকটা হচ্ছে উনি বললেন যে আগের গায়েবী মামলাগুলো বাতিল হবে। ওনার কাছে আমরা এক্সপেক্ট করি উনি একটা কনসেপ্ট নোট, একটা গাইডলাইন ল কমিশন থেকে দিয়ে দিক, ভবিষ্যতেও যেন এরকম কোনো গায়েবী মামলা না হয়। যে মানদণ্ড আসলে এখন চিহ্নিত করা হচ্ছে, সেই মানদণ্ড অনুযায়ী যদি আমরা এগিয়ে যেতে পারি, সেক্ষেত্রে গায়েবী মামলাগুলো হয়তো আমরা খুঁজে বের করতে পারবো, সেটি সঠিক হবে বা খুব একটা সহজ হবে। নীলুফার চৌধুরী মনি, সচিবালয়ে তো অনেক লম্বা দেয়াল, সেই দেয়াল টপকেছেন আপনি, সেই দেয়াল টপকে সেই সচিবালয়ে আপনি বোমা মেরেছেন, সেরকম মামলা আপনার নামে হয়েছে। এখন আমি জানি না আসলে সেই মামলা কতখানি সঠিক মিথ্যা, কিন্তু এই ধরনের মামলা তো আসলে আপনার বিরুদ্ধে হয়েছে। বিএনপি বলছে তাদের লক্ষাধিক নেতাকর্মীরও বেশি মানুষের নামে এই ধরনের গায়েবী মামলা আছে, কিন্তু আজকে আইন উপদেষ্টা বলেছেন 25 জেলায় 2,500 গায়েবী মামলা চিহ্নিত হয়েছে। অর্থাৎ খুব বড় একটা ফারাক আছে আসলে আপনাদের কথা বলার সাথে তারা আসলে যে সংখ্যা বলছেন সেখানে। একটু আপনার মামলা থেকে যদি জানতে চাই, কিভাবে হয় আসলে এমন অবাস্তব গায়েবী মামলা? ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচক বৃন্দকে শুভেচ্ছা। দেখেন, আমাকে দেখে তো কি মনে হয় যে আমি বোমা নিয়ে সচিবালয়ে এত উঁচু দেয়ালে ঢিল দিতে পারি, এটা তো সম্ভব না, এটা অসম্ভব আমার জন্য। কিংবা আমি যার সাথে আসামি, দলের মহাসচিব, ওনার যে বয়স, ধরেন আজ থেকে 5 বছর 7 বছর আগেও তো উনি আর কতই কম ছিল, 5 বছর কম ছিল, ওই বয়সে কি উনি পারে? কিংবা মির্জা আব্বাস অথবা আমাদের প্রায়ত হান্নান শাহ, যারা আসামি এই মামলার ছিলেন, আরও এই টাইপের অনেকগুলো নেতারা মামলা আসামি ছিল, যে কি সচিবালয়ে হুন্ডা দিয়ে গিয়ে হুন্ডা করে আপনার ককটেল বিস্ফোরণ করা হয়েছে ভেতরে, বাইরে থেকে মেরে। তো এই ধরনের এরকম, এটা তো নর্মাল। যখন আমি চিন্তা করব যে এই মামলাটা নর্মাল যারা গায়েবী মামলা দেয় তাদের কাছে, এই কারণে যখন আমি শুনবো যে 70 একজন মহিলাকে ধর্ষণের দায়ে
আমাদের দলের এহসানুল হক মিলনকে, অথবা প্লেট চুরি, ভ্যানিটি ব্যাগ ছিনতাই এই ধরনের মামলা, অথবা ছাগল চুরি এই ধরনের মামলা, এগুলো বহু মামলা হয়েছে। এবং আরও যেটা গায়েবী মামলা, বা এটাকে আমি কি মামলা বলবো জানি না, যার ভাই মারা গেছে আপনার ছাত্রলীগের গুলিতে অথবা পুলিশের গুলিতে, তার লাশ আনতে পাঠানো হয়েছে। যখন লাশ রাত 2টার সময় পোস্টমর্টম করে নারায়ণগঞ্জে দিবে, দেওয়ার আগে বললো যে এখানে একটা সাদা কাগজে সিগনেচার করে যান, তা লাশটা খুব জরুরি, সেটা নইলে দিবে না লাশ। তো উনি সিগনেচার করলো, পরের দিন দেখলো যে উনি সহ 5,000-এর উপরে নেতাকর্মীর নামে মামলা। যারা মারলো তারাই মামলা করলো, কখনো পুলিশ বাদী হয়ে মামলা করলো। কার উপর? বিরোধী দলের উপর, রাজপথের বিরোধী দলের উপর। এই যে আমাদের যে স্ট্রাকচারটা যেভাবে দাঁড়িয়েছে, এটা রাজনৈতিক দল যে স্বৈরাচার ছিল, যে ফ্যাসিস্ট ছিল, তার ছত্রছায়ায় একটা আপনার আমলাতন্ত্রের একটা জায়গায় গড়ে উঠেছে কিছু আমি ম্যাক্সিমাম বলবো, এই জন্য আমি এক্সাম্পল দিচ্ছি, কারণ ওইখানে ভালো খুব কমই ছিল, বা ভালো থাকতে পেরেছে খুব কম আমলাদের ভেতরে, বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের মধ্যে। তো তারা নিজেরা অতি উৎসাহী হয়ে আরও মামলা দিয়ে দিত। যেমন ধরেন যে একটা মামলা এরকম যে অমুক দিয়ে অজ্ঞাত 20,000, আপনি বুঝেন একটা মামলা, এই যে আপনি বললেন যে 5,000 2,500 মামলা, তাহলে এত গ্যাপটা কি অনেক বেশি কিনা? গ্যাপ অনেক বেশি না। আপনার মামলার যে আসামিদের নাম তো বলে নাই, আসামিদের ওই অজ্ঞাত দিয়ে কি করে, দেখা গেল যে রাস্তায় কোনো মিটিংয়ে আমার একটু তর্ক হয়েছে পুলিশের সাথে, আমাকে ধরলো খামচি দিয়ে, ধরে নিয়ে ওই অজ্ঞাত যে কটা আমার উপর যতটা যে ততগুলো মামলার মধ্যে ঢুকিয়ে দিল তারা। সেটা রংপুর হোক, দিনাজপুর হোক, বা খুলনা হোক, বা চট্টগ্রাম হোক, এখানে হইলেই হইলছে দিয়ে দিল। আপনার মনে পড়ে যে মাহমুদুর রহমান আমার দেশের, তাকে সারা বাংলাদেশ ঘুরালো মামলা দিয়ে। এই যে অপচিন্তাটা, অপরাজনীতিটা, এটা নিঃসন্দেহে অপচিন্তা, অপরাজনীতি। লিফার চৌধুরী মনি, কিন্তু বাংলাদেশের ইতিহাসে আসলে আমরা কি এমনটা দেখেছি? শুধু আওয়ামী লীগের সময় কি গায়েবী মামলা হয়েছে? বিএনপির সময় বা অন্যান্য রাজনৈতিক দল যখন ক্ষমতায় থেকেছে তাদের সময়ও তো হয়েছে। শোনেন, যখন সংখ্যা, আমি আপনার কথা একদম না করব না, কিছু মানুষ আছে যে মানে চরিতার্থ, নোংরা জিনিস চরিতার্থ করার জন্য তারা অনেক কিছু করে, হতে পারে 20টা যদি আওয়ামী লীগে থাকে, একটা যে বিএনপিতে থাকবে না বা থাকে না বা নাই আমি বলবো না, কিন্তু আপনার সেই একটাকে যদি আমি ধরি তাহলে ওটা হয় বিচ্ছিন্ন ঘটনা। আর যখন 20-এর মধ্যে 18 জন আমি ধরি, তখন ওটা হলো আপনার স্বাভাবিক। বিএনপি করলে বিচ্ছিন্ন ঘটনা না, বিএনপি করলে বিচ্ছিন্ন ঘটনা না, এটা আপনার আমাকে ঠাসানোর জন্য বলছেন। আমি বলছি এক্সাম্পল দিয়ে, যে এক্সাম্পল সবসময় কিন্তু সংখ্যাগরিষ্ঠ দিয়ে হয়, সংখ্যালঘিষ্ঠ দিয়ে আপনি এক্সাম্পল করতে পারেন না। আমি তার মানে এই বলছি না যে আমি ফেরেস্তা, আমি নিজের কথাও আমি বলছি যে হ্যাঁ, সেইখানে আপনার পার্সেন্টেজটা কতটুকু, বা সেইখানে আমি যে দলটা আমি ধারণ করি সেই দল থেকে কখনোই আমাদের এই শিক্ষা দেওয়া হয় না যে এই কাজটা তুমি করতে পারো বা করে নিয়ে আসলা না কেন। অবশেষে আসলে সব গায়েবী মামলা প্রত্যাহার করার এক ধরনের সিদ্ধান্ত এসছে। রুহিন হোসেন প্রিন্স, আপনার কাছে ফিরে আসতে চাই। সব গায়েবী মামলায় যদি একসাথে প্রত্যাহার হয়ে যায়, তার মানে এতদিন যত মামলা হয়েছে কোনো মামলাতেই কেউই দোষী ছিল না? না, সেটা তো আপনি ঠিকই বলেছেন। তার আগে এটা বলি, এটা অস্বীকার করলে এটা ভুল করব আমরা, যে এর আগেও যারা ক্ষমতায় ছিল, আমি বলেছি কম বেশি বলতে পারেন, কিন্তু এই মামলার ধারাটা ছিল। এবং আমি এটা বলারও চেষ্টা করেছি, এটা মনে রাখবেন যে এই নেপথ্যে যারা থাকে, যে অঙ্কটা করে দেয়, সেই অঙ্কের মধ্য দিয়ে চলে এবং চিন্তা থাকে প্রতিহিংসা পরায়ণতা, যার জন্য এই কাজগুলো ঘটে। এখন আপনি যেটা বললেন, এখন এটা তো আমি জানি না যে ওনারা কেস টু কেস মানে কত মামলা ছিল, এখন আমি ঠিক জানি না। কথার কথা, ধরে নেন ওই সময় যদি আমি আন্দাজে বলি যে মামলা ছিল হয়তো 4,000, তার মধ্যে যদি ওনারা 2,500 চিহ্নিত করে থাকেন গায়েবী মামলা, তাহলে তো অসুবিধা নেই। তাহলে এরকম গায়েবী মামলা তো ছিল। এবং আমি ধারণা করি, মানে আমি এটা ধারণা করি এবং সেই বিশ্বাস রাখতে চাই যে ওনারা প্রকৃতপক্ষে চিহ্নিত করেছেন প্রকৃত গায়েবী মামলা। এই যে আপনি প্রকৃতভাবে চিহ্নিত করার কথা বলেছেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, যেগুলো আসলে সন্দেহ করার মতো, যেখানে যেই মামলাগুলোতে কারণ আছে সেগুলো বিবেচনায় নেওয়া হচ্ছে না, মানে তাদেরকে প্রত্যাহার করার ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হচ্ছে না, সেটি কি সঠিকভাবে মূল্যায়ন করা হবে বলে আপনি মনে করেন? দেখুন, যেটি বললাম, এটি অলওয়েজ পিক অ্যান্ড চুজই হয়ে থাকে। 2009 সালে আওয়ামী লীগ এসে অনেকগুলো মামলা প্রত্যাহার করেছিল, সবগুলো মামলাই ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে করা। বিএনপির বিরুদ্ধে যে মামলাগুলো 111 ছিল, ওগুলো একটাও কিন্তু প্রত্যাহার হয়নি, সব রয়ে গেছে।
এখনও মনে হয় রয়ে গেছে। তো এইটা তো ওই যে সরকার টু সরকার ভ্যারি করছে, বাট আমরা একটা কমন স্ট্যান্ডার্ড এক্সপেক্ট করি যে একটা কমন রাষ্ট্রীয় কাঠামো, একটা কমন ন্যায় বিচার, একটা কমন মানবাধিকার, একটা কমন হিউম্যান রাইটস, একটা কমন স্ট্রাকচারাল কোর্ট যেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, সবাই যদি কোর্টকে উইপেনাইজ করে একের পর এক, তাহলে দেশ তো আর থাকবে না। এবং সবাই যদি জুডিশিয়ারিকে পলিটিসাইজ করে, জুডিশিয়ারিকে ইউজ করে ক্ষমতায় থাকে, জুডিশিয়ারিও সেটা বাধা দিতে না পারে, তাহলে তো সরকারও পতন হলো, জুডিশিয়ারিও পতন হলো। অজ্ঞাতনামা মামলার ক্ষেত্রে জুডিশিয়ারিরও সতর্ক হওয়ার প্রয়োজন আছে। মামলা একজনের নাম নেই, তাকে অ্যারেস্ট করে পরের দিন যখন নিয়ে আসলো, জুডিশিয়ারি জামিন দিতে পারেনি। কেন পারেনি? এফআইআর মেনশন না, জামিন দিতে পারতো। তো এই ক্ষেত্রে কোর্টকে ইন্ডিপেন্ডেন্ট দিতে হবে, স্বচ্ছ হতে হবে, ট্রান্সপারেন্ট হতে হবে, অ্যাকাউন্টেবল হতে হবে, এবং এন্টায়ার ক্রিমিনাল জাস্টিস সিস্টেমকে ঢেলে সাজানোর সময় চলে আসছে। অবশ্যই যে সংস্কার আসলে আমরা দেখতে চাই, সেই সংস্কারের মধ্যে বা আসলে যখনই আমরা গায়েবী মামলা নিয়ে কিংবা সাইবার সিকিউরিটি নিয়ে কথা বলছি, নীলুফার চৌধুরী মনি, রাজনৈতিক প্রতিহিংসা একটি বিশাল বড় কারণ আমরা দেখেছি এতদিন পর্যন্ত গায়েবী মামলার ক্ষেত্রে কিংবা সিকিউরিটি অ্যাক্টের ক্ষেত্রে আমরা দেখেছি অনেক সময় খুব ক্ষুদ্র কোনো কথার এগেনস্টে আসলে একটি বিশাল বড় মামলা টুকে দেওয়া যেত। এই রাজনৈতিক প্রতিহিংসার যে খাদ, সেখান থেকে আমরা বেরিয়ে আসবো কিভাবে যদি নতুনভাবে আসলে নির্বাচনের পর যে রাজনৈতিক দল আসবে তারা আসলে সেই প্রতিহিংসার পরায়ণ আবার হয়ে উঠবে না, সেই নিশ্চয়তা কোথায়? দেখেন, আমি শেষ কথা দিয়ে বলছি যে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব, উনি কিন্তু 31টা দফা দিয়েছে, এটা আরো 2 বছর আগে দিয়েছেন। তো উনি দিয়েছেন এবং ওইখানে কিন্তু আমরা যে প্রতিহিংসার রাজনীতি করব না, আমাদের মনে হয় এই কয়েকদিনে, এই 6 মাসে আপনারা বুঝেছেন আমাদের দল, উনি সহ অন্যরাও, আওয়ামী লীগ নিয়ে কিন্তু আমরা তুচ্ছ তাচ্ছিল্য করি না। আওয়ামী লীগ যে পালিয়ে গেছে, এত কিছু করেছে, আমাদের এত অত্যাচার করেছে, বরং আওয়ামী লীগ যাতে রাজনীতি করতে পারে আমরা সেই ব্যাপারে নির্বাচনের পর মনে রাখবেন এই কথাগুলো, নাকি এখন আসলে নির্বাচন শুরু হয়নি দেখে আমি আপনাকে একটা প্রুফ দিতে চাই। 1996 থেকে 2001 পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আমাদের নেতাকর্মীদের এত মামলা দিয়েছিল, তখনও হয়তো এইবারের চেয়ে 15 বছরের চেয়ে কম, কিন্তু অনেক মামলা দিয়েছিল। অনেক মামলা দেওয়ার পরে বিএনপি যখন 1 অক্টোবর 2001-এ ক্ষমতায় আসলেন, বিএনপি বুঝে হোক না বুঝে হোক অপারেশন ক্লিন হার্ট আপনার সৈনিকদের দিয়ে, আর্মিদের দিয়ে অপারেশন ক্লিন হার্ট কায়েম করলেন, মানে সবকিছু শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য। এখন আওয়ামী লীগ যে আমাদের নেতা কর্মীদেরকে হাজার হাজার লক্ষাধিক মামলা করেছে, সেই মামলায় অপারেশন ক্লিন হার্ট কি করলো, জেলায় জেলায় যখন আর্মিরা গেলেন তখন বললেন যে 5 বছরের তোমরা লোকাল পত্রিকা দাও। লোকাল পত্রিকা দেওয়ার পরে 5 বছরে যে মামলা দেখেছিল যাদের, এবং আপনি জানেন প্রথম যে মার্ডারটা হয়েছে সেটাও বিএনপি, মাঝখানে যেটা অসংখ্য প্রায় অনেকেই বলে প্রায় 50,000-এর মতো কিল হয়েছে, যে কিল হয়েছিল বিএনপিরই বেশিরভাগ ছিল। কারণ ওই যে সারা বাংলাদেশে যে মামলাগুলো ছিল, নথি যখন নিয়ে আসছে, এটা কিন্তু ওই আওয়ামী লীগের দলীয় অত্যাচারের, এটা ক্ষোভের রাজনীতি, এটা বদলে নেওয়া রাজনীতি শিকার দল বাংলাদেশে করবে না, সেই নিশ্চয়তা তো আমরা পেতে চাই না। আমরা তো বলেছি, আমরা আমাদের 31 দফায় এটা বলেছি যে আমরা প্রতিহিংসার রাজনীতি করব না, আমাদের প্রতিশোধ হবে, আমাদের প্রতিশোধ হবে উন্নয়ন দিয়ে, উন্নয়নের ব্যাপারে কথা বলে। এবং আমাদের তারেক রহমান সাহেব ওই জায়গাতেই আছে এখন পর্যন্ত। এই 6 মাসে ওনার আপনারা যতগুলো বক্তব্য শুনেছেন সবগুলো কিন্তু ওই জায়গাতে, এবং তার চরম সমালোচকও কিন্তু তার সমালোচনা করতে পারছে না এই ব্যাপারটা। নিশ্চয়ই সেই প্রত্যাশাটি আসলে আমরাও রাখতে চাই, কিন্তু গায়েবী মামলা প্রত্যাহারের যে সিদ্ধান্ত আসছে সেই জায়গাটি থেকে আসলে যেভাবে সত্যিকারের যারা অপরাধী আছে তাদের বেরিয়ে যাবার এক ধরনের শঙ্কা থাকে কিনা, কিংবা আসলে আমরা রাজনৈতিক প্রতিহিংসার কথা বলি, আবার রাজনৈতিক সদিচ্ছা না বলে আসলে কি শব্দ ব্যবহার করা উচিত, কেউ কেউ আসলে রাজনৈতিকভাবে একটু আস্থাভাজন হিসেবে বেরিয়ে যাওয়ার এক ধরনের সুযোগ থাকে কিনা অন্যায় করবার পরেও, সেটিও তো একটি বড় প্রশ্ন। এই প্রশ্নের উত্তর আমরা নিব, তবে একটি বিরতি নিতে হবে। জি25 ইস্পাত নিয়মিত রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। আরও একবার আমন্ত্রণ জি25 ইস্পাত নিবেদিত রাজকাহনে। আজ আমরা আলোচনা করছি গায়েবী মামলা প্রত্যাহার বিতর্কের ঊর্ধ্বে এই বিষয় নিয়ে। রেহান হোসেন প্রিন্স, রাজনৈতিক মদতপুষ্ট হয়ে এই দেশে অনেক কিছু হয়েছে, এমনটাও আসলে আমরা দেখেছি, সেই উদাহরণ আমাদের সামনে অনেক আছে। ঠিক একই জায়গায় যদি আমি গায়েবী মামলার ক্ষেত্রে প্রশ্নটি করি, সেক্ষেত্রে রাজনৈতিক মদতপুষ্ট হয়ে সত্যিকারের কোনো অপরাধী বের হয়ে যাওয়ার যেমন এক ধরনের সুযোগ থাকে, নিরপরাধীকেও আবার সাজাভুক্ত হবেন কিনা সেই সুযোগও তো আছে। সেটি নিয়ে একটি বড় বিতর্ক সামনে আমাদের দেখতে হবে কিনা। না, আমি বলি যে বিতর্কের বিষয় না, আপনি যে 2টা তথ্য তুলে ধরলেন, এই দুটাই কিন্তু এখন যে প্রচলিত ধারায় আমরা চলছি তাতে 2টাই স্বাভাবিক। কারণ কেউ হয়তো এইটার মধ্য দিয়ে প্রকৃত অপরাধী ছাড়াও পেতে পারে,
নিরপরাধ হতে পারে। এটাকে আমি কোনোটা অস্বাভাবিক দেখছি না, কারণ আপনি এই আলোচনাও যেটা বললেন যে অতীত দিনেও আমরা এই ঘটনাগুলো দেখেছি। এখন একটা কথাটাকে কীভাবে চিন্তা করবেন, হয়তো বলবেন যে এক কথার মধ্যে আমরা অনেক কথা বলি। অ্যাকচুয়ালি আপনি একটা রাষ্ট্র সরকার কী লক্ষ্যে পরিচালিত হচ্ছে, যদি এইখানে আপনি একটু অর্থনৈতিক লুটপাটের ধারাটাকেই রাজনীতির ধারার মধ্যে থাকে, তার মধ্য দিয়ে কিন্তু দেখবেন কর্তৃত্ববাদ, স্বৈরাচার, ক্ষমতা কুক্ষিগত করার এই ধারাটা থাকে, এবং সেটা একটা গণতন্ত্রহীন পরিবেশ আস্তে আস্তে ছোট থাকতে থাকতে বড় হয়। এবং এই পরিবেশ রক্ষা করতে গেলে আপনার বিরুদ্ধে মতকে দমন করাটাই একটা প্রধান হাতিয়ার হয়ে দাঁড়ায়। তাহলে তখন কিন্তু এই ঘটনাগুলো ঘটতে থাকবে। তো এখন এইটা আমার বিবেচনায় ধরেন 2-4 দিনে একদিনেই হবে তা না, কারণ এখানে আলোচনাটা একটা যে আলোচনা উঠলো যে আপনি এটা প্রত্যাহার করার সাথে যদি একটা গাইডলাইনটা থাকে এবং আলোচনার ভিত্তিতে এবং ন্যায্যতার ভিত্তিতে, সবটা হয়তো আমি ব্যক্তিগতভাবে বুঝবো না, তাহলে কিন্তু হয়তো অনেক কিছু করা যাবে না। যেমন ধরেন এখানে পাটোয়ারির কথা শুনতে শুনতে আমার মনে হচ্ছিল যে আগে হয়তো আমি ভাবি নাই যে অজ্ঞাত দেয়, কিন্তু উনি বললেন সিসি ক্যামেরা অমুক টমুক, তাহলে দরকারটা কি? কারণ অজ্ঞাত তো দরকার নেই, জেল গেটে কেন গ্রেপ্তার হবে এবং গ্রেপ্তার করলেও এটা কেন দেওয়া যাবে, এগুলো কিন্তু গাইডলাইন নানাভাবে আমাদের আন্তর্জাতিকভাবে মানবাধিকারের নানাভাবে গাইডলাইনগুলো আছে, ফলো করার ব্যাপার, যেটা নেই সেটাকে করার ব্যাপার। কিন্তু সেটা করার ক্ষেত্রে নির্ভর করবে যে রাজনৈতিক দল ক্ষমতায় যাচ্ছে সে রাজনৈতিক দৃষ্টিভঙ্গিটা কি, এবং সে আমলা এবং অন্যদের নির্ভর হচ্ছে তাদের সদিচ্ছা কতখানি আছে, সদিচ্ছা বলতে আমি বলছি, কিন্তু খালি সদিচ্ছার আগেও কিন্তু ওই কথাটা বলছি যে পরিচালিত কিসের উপর হবে। ধরেন যদি একটা লুটপাটের ধারাটি তার প্রধান থাকে, তাইলে কোনো ব্যক্তির সদিচ্ছা থাকলেও তিনি পারবেন না। কারণ এইখানে নীলুফার উনি যেমন বলছিলেন ওনাদের দলের নেতার কথা, হ্যাঁ নিঃসন্দেহে আমি কোনো সেটা নিয়ে কথা বলছি না, কারণ আমি পয়েন্টটা এটা বলছি যে এইখানে ধরুন আমরা 3 জন আছি, শুধু কিন্তু সদিচ্ছার উপরে নির্ভর করে না, নির্ভর করবে যে ওর ভিত্তিটা কি। সেই ভিত্তিটা যদি ঠিক আমরা না করতে পারি, হ্যাঁ অবশ্যই নেতার সদিচ্ছার উপরে এই ভিত্তি ঠিক করাও নির্ভর করে বা সেই দলের নীতিমালার উপরে নির্ভর করে, কিন্তু আমি বলছি ওইটাই আগে। আপনি যদি ভিত্তিটা ঠিক না করতে পারেন, একটা সদিচ্ছা থাকলে আপনি পারবেন না, সম্ভব হবে না। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, আগের মতো গ্রেপ্তার আতঙ্ক এখন আসলে 5 আগস্টের পরে যেই ধরনের প্রেক্ষাপটে আমরা দাঁড়িয়ে আছি সেই সময়টাতে না থাকলেও মামলার ভাগ্য নিয়ে তো আসলে এখন অনেক নেতাকর্মী দুশ্চিন্তায় আছেন। তার মানে এখন পর্যন্ত আমরা বলছি যে 2500 গায়েবী মামলা চিহ্নিত করা হয়েছে, 2 সপ্তাহের মধ্যে সেগুলো প্রত্যাহার করা হবে, কিন্তু লাখ লাখ হিসাব আছে আমাদের সামনে, অজ্ঞাত মামলা আছে, তাদের মামলার ভাগ্য কি হতে যাচ্ছে? দেখুন, যে মামলাগুলো প্রত্যাহার হয়েছিল, লাস্ট এক্সপিরিয়েন্স থেকে বলি 2009 সালে পত্রিকা রিপোর্ট হয়েছিল ধর্ষণ মামলাও প্রত্যাহার হয়েছিল, এবং ধর্ষণ মামলা সেখানে কোনো পলিটিক্যাল এলিমেন্ট ছিল না, তারপরে প্রত্যাহার হয়েছে। কিভাবে হয়েছে? দুর্নীতির কারণে হয়েছে। নাও আমি মনে করি 5ই আগস্টের পরে যে মামলাগুলো হয়েছে সেগুলোর একটা চুলচেরা বিশ্লেষণ এখনই হওয়া দরকার। চার্জশিট এগুলো বেশিরভাগ মামলাই দিতে পারবে না, কারণ এমনভাবে মামলার ফাইল করা হয়েছে, এবং একটা গাইডলাইন দেওয়া উচিত মামলার এফআইআরই হবে চার্জশিটের কাছাকাছি। যেমন দুদকের মামলায় কিন্তু যখন এফআইআর করা হয়, এফআইআরটাতেই তদন্ত করে তারা চার্জশিটের কাছাকাছি করে দেয়, অর্থাৎ কেউ আননেসেসারি হ্যারাজ হবে না। এই যে 300 মামলায় 300 আসামি, 90,000 লোকের নামে মামলা বর্তমানে বাংলাদেশে ঝুলছে, আমাদের চারপাশে কিন্তু অসংখ্য পলাতক আসামি আছে, মানে তারা কাগজে কলমে পলাতক, ওয়ারেন্ট হয়নি কিন্তু এফআইআর নাম আছে। তো এটা একটা সমস্যা। তো সেই ক্ষেত্রে মামলা নেওয়ার ক্ষেত্রে আমরা বলি ফিল্টারিং অফ দ্য স্যুট, ফিল্টারিং অফ দ্য কেস। জজ সাহেবকেই ক্ষমতা দিতে হবে, উনি বলবেন এদের নাম বাদ দেন, আপনি এদেরকে চেনেন কিনা, 1-to-1 আইডেন্টিফাই করতে হবে। এরকম ঘটেছে। সেই সময় কি আসলে আমাদের সামনে আছে? সেই প্রেক্ষাপটে কি বর্তমান বাস্তবতায় আমরা দাঁড়িয়ে আছি? সময় আছে, কিন্তু কোর্টে যখন আইনজীবীরা বা এই যে পরাজিত আর জয়ী শক্তির ব্যাপার আছে, বিজয়ী শক্তি যখন কোর্টকে ডিক্টেট করে, কোর্ট তো তখন নিউট্রালি কাজ করতে পারবে না। কোর্টকে সে ক্ষমতা দিতে হবে। কোর্ট 1-to-1 কেস করবে, বলবে না আপনি 300 লোকের নামে মামলা দিয়েছেন, এখানে 20 জনের বিরুদ্ধে মামলা হতে পারে, বাকিদের বিরুদ্ধে হতে পারে না, তদন্ত আসলে দেখে 20 জনের নাম বাকিদের নাম কেটে দেন। কোর্টকে যদি এই ক্ষমতাগুলো দেওয়া না হয়, মামলা পাইলাপ হবে, মানুষ হ্যারাস হবে, কোর্ট কলাপস করবে। আচ্ছা, যত ধরনের সিদ্ধান্তই আমরা নেই আসলে এখান থেকে আমাদের বেরিয়ে আসাটা কঠিন হয়ে যাচ্ছে। নীলুফার চৌধুরী মনি, বিএনপি বারবার বলছে যে তাদের যারা নেতা আছেন তাদের বিরুদ্ধে রাজনৈতিক হয়রানিমূলক মামলার বিষয়ে সরকারের সিদ্ধান্ত নিতে অনেক বেশি সময় ক্ষেপণ করেছেন, এবং আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন তারা দেখছেন কি হয়, এরপরে তারা সেভাবে ব্যবস্থা নেবেন, এবং যারা যদি আসলে আরও বেশি দেরি হয়, যারা শেখ হাসিনার পতন ঘটিয়েছেন তারা আর বসে থাকবেন না। তার মানে আপনারা যেহেতু বলছেন আপনাদের লাখ লাখ নেতাকর্মী নামে মামলা আছেন, সব মামলাই কি তার মানে আপনারা প্রত্যাহার চান? দেখেন, ওই একই সময়ে আপনি যদি ফর্মুলার মধ্যে ফেলেন, তো ওই স্কোয়ার প্লাস 2SB প্লাস বি স্কোয়ার, ওটার মধ্যে যা যা পড়বে সেটা কিন্তু ওই ফর্মুলাই অঙ্ক হবে। তো এখন ফর্মুলায় যদি একই আপনার হয়রানিমূলক মামলা হয়, ষড়যন্ত্রমূলক মামলা হয়, তাহলে আপনার প্রত্যাহার হলে খালি একজনের, সরকারে যারা বর্তমানে আছে অন্তর্বর্তীকালীন সরকারেরও কিছু মামলা ছিল আপনি জানেন,
তাদের মামলা সব প্রত্যাহার হয়ে গেল, তাদের সব কিছু মওকুফ হয়ে গেল। বিএনপির মামলাগুলোর জন্য এখন 6 মাস কিন্তু আমাদের প্রায় চলেই যাচ্ছে। তো এখন আমাদের এখনো স্টেপ বাই স্টেপ এরকম করছে। সারা বাংলাদেশই তো বিএনপির নির্যাতনের একটা চিত্র ছিল, বিএনপি নির্যাতিতা। তো সেইখানে আপনার ঢাকায় শুধু নির্যাতিত হিসাব করবেন, চট্টগ্রামে করবেন না, চট্টগ্রামে করবেন রংপুরে করবেন না, রংপুর করবেন সিলেট করবেন না, তা তো হয় না। নীলুফার চৌধুরী, আমার একটু জানতে ইচ্ছা করছে, আমরা প্রায় সময় দেখেছি নির্বাচনের আগে এক ধরনের চিত্র বাংলাদেশে থাকে, নির্বাচনের পরে আরেক রকমের চিত্র থাকে। যেই সরকার আসলে যখন নির্বাচিত হয় তখন তাদের নামে বিরোধী সময়ে যখন তারা ছিলেন যত মামলা থাকে সব থেকে তারা খালাস পেয়ে যান, জামিন পেয়ে যান। আবার যখন ক্ষমতায় আসেন তাদের বিরোধী দল যারা থাকে তাদের বিরুদ্ধে আবার মামলা হয়। এই যে বারবার বলছে একটা জালের মতন ছড়িয়ে গেছে এই মামলার রাজনীতি, এই মামলার রাজনীতি থেকে বেরোবো কি করে? আগে জালের মতো যেটাও ছড়াতো সেটার কিন্তু পরিমাণ কিন্তু এত ছিল না। এই 15.5 বছরের দুঃশাসনে বিরোধী দলবিহীন একটা সরকার, স্বৈরাচারের একদম চরম পর্যায়ে তারা যে অত্যাচারটা করেছে এটা নজিরবিহীন। এটা এইখান থেকে অনেকেই অনেক কিছু শিখে নিয়েছে। এই যে আজকে দেখেন এতগুলো প্রায় 2000-এর উপরে ছেলে মেয়ে নিহত হয়েছে। আমরা যেটা এখনো অ্যাকুরেট নিউজটা, অ্যাকুরেট হিসাবটা আমরা পাই না, কিন্তু এতগুলো একটা সরকারের মধ্যে দেশের সাথে আরেক দেশের যুদ্ধ না, একটা দেশের জনগণের সাথে একটা দেশের সরকারের যুদ্ধ। এই যুদ্ধে সরকার দেশের জনগণকে এইভাবে মেরে ফেলল। সেই হিসেবে কি ওইভাবে কি মামলা হয়েছে? আপনার যেটা হওয়া উচিত, যেটা হওয়া দরকার সেইভাবে হয় নাই। এটা আপনার সঙ্গে আমার দ্বন্দ্ব আছে, আমি আপনার নাম ঢোকায় দিলাম, নো, এটা হতে পারে না। আপনার এরিয়ায় যে কয়টা খুন হয়েছে, যে কয়টা আপনার শহীদ হয়েছে, যে কয়টা হাত পা হারিয়েছে, যে কয়টা চোখ হারিয়েছে, আপনি যদি ওই এলাকার জনপ্রতিনিধি হন, জনগণ ভোট না দিক, আপনি তো জনপ্রতিনিধির রোলেই দায়িত্ব পালন করতেন স্বৈরাচারীভাবে, একচেটিয়া এককভাবে। তার মানে আপনি ওটার আসামি হতেই পারেন। আপনি এখানে হুকুমের দরকার পড়ে না। কিন্তু অন্যরা, আমি অন্যদের কথা বলতে চাই না এইভাবে যে রাজনৈতিক শুধুমাত্র সুবিধার জন্য রাজনৈতিক আমার সঙ্গে আপনার দ্বন্দ্ব আছে দেখে আপনি ঢাকার লোক, আমি আপনাকে বরিশাল নিয়ে মামলা দিলাম, এটাতে আমি সাপোর্ট করি না। আবার আমি আপনার বিরোধী মতদর্শের অধিকারী, আমার কোনো কথা আপনার ভালো লাগছে না, সেক্ষেত্রেও মামলা টুকে দেওয়া যেত, সেটাও আমরা দেখেছি দীর্ঘদিন। রহিন হোসেন প্রিন্স, এই যে যদি অন্তর্বর্তী সরকারের ভাষায় বলি, স্পিচ অফেন্স সম্পর্কিত মামলা প্রত্যাহারেরও ঘোষণা দিয়েছেন আসিফ নজরুল, খুব সহজভাবে আসলে যারা একদম সাধারণ দর্শক তাদের জন্য যদি বলি, আমি আপনার মতের বাইরে গিয়ে কিছু বলেছি, আপনার সুযোগ আছে, আপনি আমার বিরুদ্ধে একটা মামলা দিয়ে দিলেন, এখন আসলে বলতে পারবো আপনার বিরুদ্ধে কথা? না, আমি তো বুঝি যে বলতে পারবেন না তা না, কিন্তু বাধাটা হচ্ছে বলার সময় হয়তো বিবেচনা করা হয় যে বললে আমার কি সংকটটা দাঁড়াবে। সুতরাং সেই পুরো বাধা দূর হয়েছে এটা আমার মনে হয় না। তার একটা কারণ, আপনার একটা স্থিতিশীল পরিবেশ তো এখনও পর্যন্ত কেউ দেখতে পাচ্ছেন। আপনি স্থিতিশীল পরিবেশ ছাড়া কিন্তু আপনি এইটা থেকে উদ্ধার পাবেন না। সেই স্থিতিশীল পরিবেশ আমি আগেই বলেছি, স্থিতিশীল পরিবেশ মানে খালি একটা নির্বাচন হয়ে যাওয়া না। ওই যে আপনি কথাটাও বারবার বলছেন, কারেক্টলি বলছেন যে ভোটের আগে একরকম, ভোটের পরে একরকম, কিন্তু আপনি যদি সুনির্দিষ্ট নীতিমালা করতে পারেন, আমরা যদি সুনির্দিষ্ট করতে পারি এটা বিচারের হাতে তুলে দেব, মানে তারাই যেটা করবে, কোর্টই এই দায়িত্ব পালন করবে, আমি হস্তক্ষেপ করার কোনো সুযোগ আমাদের থাকবে না, তাহলে আপনি আস্তে আস্তে ওই জায়গাগুলো পারবেন বলে মনে করি। আমি এই প্রসঙ্গক্রমে এই মামলার দুই একটা কথা বলি, কারণ এখানে হয়তো আলোচনা হচ্ছে যে 5ই আগস্টের পরে এটা মনে রাখতে হবে, অনেকগুলো মামলার মধ্যে কিন্তু এই জটিলতাগুলো আছে। এইগুলো আপনি না দেখলে পারবেন না। যেমন আমি একটু না বললে ভুল হবে, আজকে যেমন আমাদের একটা প্রোগ্রাম ছিল পদযাত্রার, তা বাহাদুর শাহ পার্কে আমি যখন শেষ করলাম দেখি একটি ছেলে মিছিলের মধ্যে ছিল, তাকে আমরা এরকম চিনি না, পরে সে আসছে কাগজপত্র নিয়ে, এইবারে সে আহত হয়েছে, কোথাও সে যাওয়ার সুযোগ খুঁজে পাচ্ছে না, সে মামলা তো দূরের কথা, সে এখন চায় হচ্ছে তার ক্ষতিপূরণের জায়গা। পরে যাই হোক আমাদের একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে দেখভালের জন্য, তো এখন সেটা তো মামলা হওয়া দরকার, এই মামলা তো আপনি হবেও না, খুঁজে পাবেন না। আবার আমি দায়িত্ব নেওয়ার একটা কথা বলি, এই যে আপনার কি বলে যাত্রাবাড়িতে আমাদের একটা পত্রিকা আছে, সেই পত্রিকা একসময় কাজ করতো, পরে অন্য পত্রিকায় ছেলেটি কাজ করতো, সে কিন্তু মারা গেছে। তার লাশটা নিয়ে যাওয়ার সময় ওইখানে আপনার তখন ডেথ সার্টিফিকেট দেওয়া হয়নি, এই জটিলতা ছিল। পরে তাই হোক আমরা অন্যভাবে এটা চেষ্টা করছি, কিন্তু আমি জানি তার স্ত্রী একটা জেলায় থাকে, এলাকার লোক, আমি নামগুলো এখন ওপেন করছি না, তাকে ডেকে এনে, ওই ভদ্রমহিলাকে ডেকে এনে একটা মামলা দিয়েছেন, কিন্তু উনি তো জানেনও না, এলাকার অনেক মানুষকে দিয়েছে। তাহলে মানে মামলাগুলো হয় কিভাবে, যেহেতু আলোচনা করছেন সেই জন্য কথাটা বললাম। তাহলে এইখানে আপনি কিন্তু সমাধান, আপনি একটা কারেক্ট গাইডলাইন,
সেটা অভিজ্ঞতার ভিত্তিতে নানাভাবে করতে হবে। সেইটা যদি দেয়া যায় তাহলে আপনি এর থেকে অনেকটা রেমেডি পেতে পারবেন। আবার যাদের বিরুদ্ধে মামলা আছে তারা সাজাও ভোগ করেছেন, বিএনপি চেয়ারপারসন তিনিও 2 বছরের বেশি সময় আসলে সাজা ভোগ করেছেন। শুধু তিনি কেন, তাছাড়া আসলে একেবারে তৃণমূল পর্যায়ে যারা নেতাকর্মী আছেন তারা যারা আসলে এই ধরনের মিথ্যা মামলা ইতিমধ্যে সাজা ভোগ করেছেন তাদের ব্যাপারে আসলে কি ধরনের ব্যবস্থা নেওয়া হবে, তাদের এই সময় আমরা কি করে ফিরিয়ে দেব, সেই প্রশ্নের উত্তর আমরা জানতে চাই। রাজকাহন থেকে আরও একটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। আমন্ত্রণ আরও একবার জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। আমি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি আপনার কাছে আসি। যারা ইতিমধ্যে সাজা ভোগ করেছেন, মিথ্যা মামলায় যদি ধরে নেই সাজা ভোগ করেছেন, বিএনপি চেয়ারপারসন তিনিও প্রধানমন্ত্রী থাকা সত্ত্বেও সাজা ভোগ করেছেন, তাদের কি হবে? সাধারণ জনগণ, যদি একজন সাবেক প্রধানমন্ত্রী তাকে সাজা ভোগ করতে হয়, আমি আপনি আমাদের মতো যারা সাধারণ জনগণ আছেন তারা কোথায় যাবেন, কি করবেন? ঠিক এক্স্যাক্টলি এই জায়গাতেই আমাদের জুরিসপ্রুডেন্স ডেভেলপ করেনি। আমরা এটাকে বলি কম্পেনসেটরি জুরিসপ্রুডেন্স। যদি কাউকে অন্যায়ভাবে রংফুল কনফারেন্ট করা হয়, রংফুল সাজা দেওয়া হয়, রংফুলভাবে অ্যারেস্ট করা হয়, সেই জন্যই তো এফআইআর করতে হবে সতর্কভাবে। এফআইআরে যদি আপনি এমন কারো নাম দিয়ে দেন, সে জেলে থাকলো 2 মাস 3 মাস 5 মাস 2 বছর, এরপরে খালাস পেয়ে গেল, সে অ্যাকুইট হলো কিন্তু বাই দেন তার জীবন থেকে 2-3 বছর চলে গেছে, এরকম অনেক ঘটনা ঘটছে। এইটার ক্ষেত্রে একটা স্টেট মিজার লাগবে। বর্তমানে যে প্রবলেম হচ্ছে, সরকার একটা প্রবলেম ফেস করছে, প্রবলেম অফ লাস্ট্রেশন, এটাকে আমরা লয়ের ভাষায় বলি। এর মানে হচ্ছে যখন আপনি একটা সিভিল ওয়ার হবে, পোস্ট সিভিল ওয়ার সিচুয়েশনটা হ্যাপাজার্ড, অথবা পোস্ট সিভিল ওয়ার সিচুয়েশনটা কেউ কল্পনা করেনি। এই সরকারের আন্দোলনের সময়ই যারা পুরোধা ব্যক্তি ছিল তাদের আন্দোলনের পরের রূপরেখা, মানবাধিকার রক্ষা, এগুলোর বিষয়ে একটা কংক্রিট আইডিয়া নিয়ে আগানো উচিত ছিল। আরেকটা হচ্ছে মার্ডার কেস, ক্রিকেটার পলিটিশিয়ান সাকিব মাস্টাফি, তাদের নামে মার্ডার কেস হয়েছে। আরেক লাইন শেষ করে দিচ্ছি, সাংবাদিকদের বিরুদ্ধে অনেক অভিযোগ থাকতে পারে। সাংবাদিক মার্ডারের তথ্য প্রকাশ করেনি, এটা তো 5 তারিখ পর্যন্ত কোনো টিভিতে মার্ডার দেখাতো না, কিন্তু সাংবাদিক মার্ডার করেছে এটা তো বিশ্বাসযোগ্য না। কত সাংবাদিকের বিরুদ্ধে মার্ডার কেসের মামলা আছে, কেন? এটা তো জাস্টিফাইড না। সাংবাদিক যদি সাংবাদিক হিসাবে আনইথিক্যাল কাজ করে, তাদের জন্য অসংখ্য প্রেস কাউন্সিল আছে, তাদের লাইসেন্স বাতিল হবে, তাদের কার্ড বাতিল হবে, এবং তাদের আরো অনেক ডিফেমেশন ফেস করবে। কিন্তু মার্ডার কেস কেন? সুস্পষ্ট মামলা আসলে দেওয়া প্রয়োজন। নীলুফার চৌধুরী বলি, সুস্পষ্ট মামলা না দিয়ে আমি আমার ইচ্ছা মতন, আমার যেভাবে আমার স্বার্থ রক্ষা হচ্ছে ঠিক সেভাবেই মামলা দিচ্ছি। দীর্ঘদিন ধরে আমরা এটি দেখেছি, সব রাজনৈতিক দল মোটা দাগে প্রায়শই আসলে এই একই কাজ করেছে। সুস্পষ্ট মামলা দিয়ে আসলে যে ধরনের অন্যায় করেছে তার সেই বিচার নিশ্চিত হয়েছে, সেটি তো আমরা দেখতে চাই। ধরে নিলাম 10টি মামলা আপনার নামে আছে, তার মধ্যে একটি তো হয়তো হতে পারে যে সেটি সেই অন্যায়টি আপনি করেছেন, সেই বিচারটুকু তো আমরা দেখতে চাই। সেটি কি আমরা নিশ্চিত করতে পারছি? দেখেন, এখন তো এটা তো হচ্ছেই না, কারণ অন্যায় যে করছে সেই তো মামলা ঠুকছে। আমি প্রথমেই বোধহয় আপনাকে বলেছিলাম, এখানে সুষ্ঠু মামলাটা সঠিকভাবে কিভাবে হবে, এটা তো রাজনৈতিক মামলা। যখন যে ক্ষমতায় থাকছে, যখন যে, মানে আমি 15.5 বছরের কথাটাই বলছি, কারণ এর আগে মানুষের অনেকটা ভুলেই গেছে। তো এই যে ক্ষমতায় থাকার যে দাপট, একচেটিয়া তারাই মারছে। আপনার মনে পড়ে হেলমেট বাহিনী সমস্ত ঢাকা শহর পিটালো দৌড়ে, এই যে বৈষম্য বিরোধীদেরকেই পিটালো, কি লুঙ্গি পরা হেলমেট বাহিনী। পরের দিন কিন্তু ওদের কিছুই হলো না। এই হেলমেট বাহিনী আমরা বললামই, কিন্তু আর খুঁজে পাওয়া গেল না। কিন্তু যারা দৌড় খেলো তারাই কিন্তু মামলায় পড়লো, তাদেরই অনেক এখানেও তো আসলে এক ধরনের ধোঁয়াশা থাকলো। আপনি হেলমেট বাহিনী বলছেন, আপনি এখনকার আসলে তথ্য প্রযুক্তির যুগে আপনি তাদেরকে চিহ্নিত করতে পারলেন না, আবার আপনি অজ্ঞাত ব্যক্তিদের নামে মামলা দিয়ে দিলেন, সেখানে তো আসলে একটা শঙ্কা থেকেই গেল। এই জায়গায় একটা জিনিস, অজ্ঞাত ব্যক্তিদের নামে মামলা দিতে যতটা না রাজনৈতিক ব্যক্তিত্বরা যতটা এক্সপার্ট, তার চেয়ে বেশি এক্সপার্ট পুলিশরা। কারণ পুলিশদের একটা বড় বাণিজ্যের ব্যাপার ছিল আগে, তখন। এখন যেমন কিছু নাম দিয়ে নাম কেটে আবার এখানে একটা বাণিজ্য হচ্ছে, সেটা আলাদা জিনিস। কিন্তু পুলিশরা যে একচেটিয়া, মনে হতো যে এক একটা মামলা হতো, এক একটা প্রোগ্রামে এক একটা মামলা হতো, আর পুলিশদের ঈদ লেগে যেত। আমি খুব দুঃখের সাথে এই কথাগুলো বলছি এই দেশের নাগরিক হিসেবে, যে ঈদ লেগে যেত, ধরতো যাকে পেতো একদম গরু ছাগলের মতো, মুরগির মতো করে ধরতো, ধরে বলতো যে 50,000 টাকা নিয়ে, 1 লাখ টাকা নিয়ে। আপনার মনে পড়ে যে একটা ছেলে 5 লাখ টাকার জন্য মাকে বারবার বলতেছিল যে আমাকে রাতের মধ্যে মেরে ফেলবে যদি আমাকে টাকাটা না দাও। তার মা 5 লাখ টাকা কোথায় পাবে? কোথাও পায় নাই। এবং সত্যিকার অর্থে সকালবেলা তাকে ক্রস ফায়ার নাম বলা, আসলে তো ক্রস ফায়ার না, একচেটিয়া গুলি। যে ঈদের কথা আপনি বলছেন, ফ্যাসিস্ট সরকারের পতনের পরে সেই ঈদ আবার অন্য কারো লাগছে কিনা সেই খবর আমরা লাগছে না, আমি একবারে বলবো না, কিন্তু এটা এক ধরনের দুরভিসন্ধি প্রণয়িত এক ধরনের মানুষ আছে যারা এই কাজগুলো করে। সেটা দলীয়ভাবে যে আমি বলবো তা না, তবে এই আপনার ইন্টারিম গভর্নমেন্ট
তারা বিচারের আইনের অনুশাসন হাতে তুলে না, তারা বিচারের জায়গায় আবারও ফাঁকফোকর রাখছে, যে কারণে কেউ কেউ যদি এই ধরনের কাজ করে, এবং তাদের সাথে অবশ্যই পরিত্যক্ত যে দলটি আওয়ামী লীগ, তাদের নেতাকর্মীরা জড়িত আছে, এই বুদ্ধিগুলো তারাই দেয়, এবং তারাও এক জায়গায় তারা থাকে, এবং ওই আত্মীয়তার সূত্রে অনেকখানে এরকম কিছু এখানে আবার একটি বড় বিতর্ক সৃষ্টি হতে পারে। রহিন হোসেন প্রিন্স, তার মানে যখন আমি গায়েবী মামলা সব প্রত্যাহার করে দিলাম, সেই সুযোগে আওয়ামী লীগের নেতাকর্মীরাও বেরিয়ে যেতে পারেন মামলা থেকে, সেই সুযোগটি কি তাহলে আছে? একটা তো হচ্ছে এখানে দলের কথা না বলে প্রথমে তো সে সুযোগ থাকতেই পারে, বললাম যদি আপনি সুনির্দিষ্ট না করতে পারি আমরা, এটা প্রথমে বলে আমি এইটুকুই থামি ওই জায়গায়। কিন্তু আমি এই আলোচনায় এইভাবে কনক্লুড করতে চাই যে বিগত সময় তো বটেই, আমি আগের আলোচনা বাদ দিলাম যে গায়েবী মামলা ছিল, সে ব্যাপারে একটা সুনির্দিষ্ট গাইডলাইনের ভিত্তিতে একেবারে সুনির্দিষ্ট মামলা ধরে প্রত্যাহারেরটা কোনো দ্বিমত নেই, এটা ভালো খবর। একই সাথে আমি আশা করব এই অন্তর্বর্তীকালীন সরকার এই 5 তারিখের পরেও যে মামলাগুলো হয়েছে, এবং এই যে ব্যারিস্টার সাহেব তো বললেন যে অনেকে তো চার্জশিটও দিতে পারবে না, বাস্তবতা তাই, আমরাও যতটুকু বুঝি সাধারণ মানুষ হিসাবে তাতে আসলেই পারবে না, সেই জায়গাগুলো একটা অভিন্ন গাইডলাইনের মধ্য দিয়ে এই মামলাগুলোর ব্যাপারেও ব্যবস্থা গ্রহণ করুক। কিন্তু মনে রাখতে হবে আমরা কেন আরও জোর দিচ্ছি, কারণ এত বড় যে হত্যাযজ্ঞ ঘটেছে আপনি তার তো বিচার হইতে হবে, কিন্তু দেখা গেল একটা মামলার এমন দুর্বল মামলা যার জন্য হয়তো ওই রকমের কেউ খালাস পেয়ে যেতে পারে, যাতে প্রকৃত অপরাধীরাও কিন্তু খালাস পেয়ে গেল, তা তো হতে পারে না। সুতরাং সেটা যাতে না হয়, প্রকৃত অপরাধীরা যাতে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয়, তাদের বিচার করা হয়, সেই ব্যাপারে একটা অভিন্ন গাইডলাইনের মধ্য দিয়ে এই ধরনের কার্যক্রম শুরু করা এখানে আপনারা এর পেছনে কোনো রাজনীতি খুঁজে পাচ্ছেন কি? ছোট করে যদি একটু বলেন আমাকে। এই যে আসলে কোনো ধরনের সুস্পষ্ট মামলা না দিয়ে একবারে হঠাৎ করে সব গায়েবী মামলা প্রত্যাহার করে দেওয়া হচ্ছে, সেখানে বিএনপি নেতাকর্মীরা এখনো কেন প্রত্যাহার পাচ্ছেন না অনেক মামলা থেকেই? এটা তো এক ধরনের আছে, আমরা তো বলছি যে এটা এক ধরনের, এটা অনেক গভীর ষড়যন্ত্র, এটা একদম গভীরে থেকে, যে যদি বিএনপিতে এমনি এই মুহূর্তে আওয়ামী লীগ নাই, ইলেকশন দিলে বিএনপি আসবে, যে জন্য ইলেকশন নিয়ে টালবাহানা, এবং মামলা থেকে প্রত্যাহার করলে আরো ফুরফুরে হয়ে যাবে, এই জন্য এইটা নতুন কিছু না, এটা হচ্ছে অপরাধী আসলে ফুরফুরা হয়ে বাংলাদেশে আর ঘুরে বেড়াক, সেটি নিশ্চয়ই। শোনেন, আমি আপনাকে বলি, আমি লাইনটা শেষ করি, অনেক শীর্ষ সন্ত্রাসীদের কিন্তু জেল থেকে মুক্ত করে দেওয়া হয়েছে, যেটা দরকার ছিল না, কিন্তু যেটা দরকার ছিল না, যারা অনেক রকম অপরাধ কর্ম করছে, কিন্তু যারা সত্যি নিরপরাধ তারা কিন্তু এখনো রেহাই পায় না। এটাই আমরা সেই জায়গাটি দেখতে চাই না, আমরা অবশ্যই চাই যারা আসলে অপরাধ করেছেন তারা বিচারের আওতাধীন হবেন, এবং নিরপরাধ কেউ নিশ্চয়ই বিচার মুখোমুখি হতে হবে না। গায়েবী মামলা প্রত্যাহার বিতর্কের ঊর্ধ্বে কিনা এই নিয়ে আজকের রাজকাহন থেকে বিদায় নিচ্ছি। জি25 ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গে থাকুন।